হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আরবি একাডেমি। আরবি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। তো যাই হোক, আজকে আমি আলোচনা করব এমটিএস পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো আজকে যে কোশ্চেনের পেপারটা নিয়ে আলোচনা করব সেটি হলো 28শে অক্টোবর 2024 থার্ড শিফটে যে কোশ্চেনগুলো এসেছিল তার জিকে জিএস বা জেনারেল অ্যাওয়ারনেস এই পোর্শনটা থেকে যে কোশ্চেনগুলো এসেছিল আজকে সেগুলো নিয়েই আলোচনা করব। যাই হোক, এই ক্লাসটি তোমাদের আপকামিং যে কোনো এক্সাম যেমন ডাব্লিউপি, কেপি, ডাব্লিউবিসিএস এবং যে কোনো স্টেট পিএসসি এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। যাই হোক, তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, আজাদি কা অমৃত মহোৎসব সরি আজাদি কা অমৃত মহোৎসব এর আনুষ্ঠানিক যাত্রা এটি শুরু হয়। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 3, 12ই মার্চ 2021। তো আজাদি কা অমৃত মহোৎসব এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় 12ই মার্চ 2021। নেক্সট, 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলিকে তার জনসংখ্যার জনঘনত্বের উপর ভিত্তি করে ক্রমবর্ধমান ক্রমানুসারে সাজাও। জনসংখ্যার জনঘনত্ব মানে আলটিমেটলি জনঘনত্বটাকেই বলছে। তো জনঘনত্ব কোনটা? যেটা হচ্ছে 1 কিলোমিটার জায়গায় যতজন মানুষ বসবাস করে, 1 বর্গ কিলোমিটার জায়গায় যতজন মানুষ বসবাস করে সেটাকেই বলা হয় জনঘনত্ব। তো এখানে বলেছে ক্রমবর্ধমান ক্রমানুসারে, মানে ছোট থেকে বড়। তো নিচে যে 4টে স্টেটের নাম দেওয়া হয়েছে, মানে যেগুলো ঘুরিয়ে ফিরিয়ে অপশানগুলোতে দেওয়া হয়েছে, এই মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড আর মণিপুর, এই 4টে স্টেট এটাই হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে। তো আগে দেখে নেব যে কোন স্টেটে জনঘনত্ব, মানে এই 4টে স্টেটের মধ্যে কোন স্টেটে জনঘনত্ব সবচেয়ে কম। তো আমরা এখানে যা দেখছি, নাগাল্যান্ডের জনঘনত্ব হচ্ছে 119 জন পার বর্গ কিলোমিটার, মণিপুরের জনঘনত্ব 122 জন পার বর্গ কিলোমিটার, মেঘালয় 132 জন আর ত্রিপুরায় 350 জন। তো এই 4টে স্টেটের মধ্যে যেহেতু ক্রমবর্ধমান বলেছে মানে ছোট থেকে বড়, তো সবার আগে আসবে নাগাল্যান্ড। তো এখানে কোন অপশানটায়, অপশান 2 এবং 4, এই দুটো অপশানে নাগাল্যান্ড প্রথম আছে। তারপর আসছে মণিপুর। তো নাগাল্যান্ডের পরে মণিপুর, এই অপশান নাম্বার 2 এটি হবে সঠিক উত্তর। তো এখানে 2011 সালের আদমশুমারি অনুসারে যে জনঘনত্বের ক্রমানুসারে সাজাতে বলা হয়েছে, তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে এই অপশান নাম্বার 2, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, ত্রিপুরা। আচ্ছা, যদি কোশ্চেন আসে যে ভারতের কোন স্টেট এর জনঘনত্ব সর্বাধিক, তো তখন সেক্ষেত্রে আনসার হবে বিহার। বিহারের জনঘনত্ব সর্বাধিক এবং কত? 1102, 1102 জন পার বর্গ কিলোমিটার। তো আমাদের ভারতে টোটাল 28টি রাজ্য আছে আর 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। তো যদি কোশ্চেন আসে যে মানে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল এই দুটোর মধ্যেই কোথায় জনঘনত্ব সর্বাধিক, তো সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে দিল্লি। দিল্লি এর জনঘনত্ব হচ্ছে সর্বাধিক, মানে স্টেট আর কেন্দ্রশাসিত অঞ্চল, কেন্দ্রশাসিত অঞ্চল এই দুটোর মধ্যে প্রথম পজিশনে আছে এই দিল্লি। আর জনঘনত্বের দিক থেকে যদি সব থেকে শেষ বা সব থেকে লাস্ট পজিশন বলা হয়, তাহলে সেক্ষেত্রে আনসার হবে অরুণাচল প্রদেশ। আমি এপি লিখলাম, অন্ধ্রপ্রদেশ নয়, অরুণাচল প্রদেশ। পরের প্রশ্ন, নিচের কোন রাজ্যে লু ঘটনাটি লক্ষ্য করা যায়? তো লু এটি হচ্ছে একটি স্থানীয় বায়ু, যেটা মেনলি উত্তর পূর্ব ভারত আর
ওই মরুভূমি, যে আমাদের যে ডেজার্ট এলাকা আছে, তো সেখানেই প্রবাহিত হয়। আর এটি একটি হচ্ছে গরম বায়ু, মানে স্থানীয় গরম বায়ু প্রবাহ। তো লু ঘটনাটি এটি মেনলি দেখতে পাওয়া যায় এই রাজস্থানে, অপশন নাম্বার 1, রাজস্থানে এটি দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, ভারতের আদমশুমারি অনুসারে কে স্বাক্ষর, মানে লিটারেট, কে লিটারেট বা স্বাক্ষর? তো সঠিক উত্তর হবে এখানে এই অপশন নাম্বার 3, 7 বছরের ঊর্ধ্বে একজন ব্যক্তি যিনি যে কোনো ভাষায় বুঝতে, পড়তে এবং লিখতে পারেন। তো এমন একজন ব্যক্তি যিনি 7 বছরের থেকে বেশি হবে যার বয়স, এবং যে কোনো ভাষায় লিখতে, পড়তে বা বুঝতে পারেন, তাকে স্বাক্ষর বলা হয়। পরের প্রশ্ন, ভেমপতি চিন্নাসত্তম নিম্নলিখিত কোন পুরস্কারের স্বীকৃতি পায়নি? তো ভেমপতি চিন্নাসত্তম ইনি কে ছিলেন? তো ইনি ছিলেন একজন ভারতীয় নৃত্যশিল্পী এবং কুচিপুড়ি নৃত্যের গুরু। কুচিপুড়ি, যেটা অন্ধ্রপ্রদেশ রাজ্যে দেখতে পাওয়া যায়, এখানকার লোকনৃত্য, অন্ধ্রপ্রদেশ রাজ্যের লোকনৃত্য। তো এই ভেমপতি চিন্নাসত্তম ইনি একজন ভারতীয় নৃত্যশিল্পী ছিলেন এবং কুচিপুড়ি নৃত্যের গুরু ছিলেন। আর অন্ধ্রপ্রদেশের কুচিপুড়িতে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তো এখানে ইনি, এই যে ভেমপতি চিন্নাসত্তম, ইনি যে পুরস্কারগুলো পেয়েছেন, এই কালিদাস সম্মান এটিও পেয়েছেন, ডক্টরেট পেয়েছেন, সঙ্গীত নাটক পুরো একাডেমি পুরস্কার এটাও পেয়েছেন, এটা একাডেমি হবে, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার। তো এই প্রথম 3টে পুরস্কার ইনি পেয়েছেন, বাট এই পদ্মশ্রী পুরস্কার এটি ইনি পাননি। তো এখানে আমাদের কোশ্চেনে বলা হয়েছে যে কোন পুরস্কার পাননি। তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার 4, পদ্মশ্রী, এই পুরস্কারটি ইনি পাননি। পরের প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন আইন প্রয়োগের সাথে তার সমস্ত প্রশাসনিক ক্ষমতা হারিয়ে ফেলে? তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এখানে যেটা বলতে চাইছি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার সমস্ত ক্ষমতা হারিয়ে ফেলে কোন আইন প্রয়োগের ফলে? তো এখানে সঠিক উত্তর হবে এই ভারত, অপশন নাম্বার 3, ভারত সরকার আইন বা ভারত শাসন আইন 1858, এটি হবে সঠিক উত্তর। আচ্ছা, এই 1858 এই ভারত শাসন আইন বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এটিতে কি বলা হয়েছিল? তো এটিতে বলা হয়েছিল যে ট্রান্সফার দ্য পাওয়ার অফ গভর্নমেন্ট, টেরিটরিজ অ্যান্ড রেভিনিউজ ফ্রম দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি টু দ্য ব্রিটিশ ক্রাউন। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে এই সমস্ত কিছু ব্রিটিশদের হাতে, মানে ব্রিটিশ রাজার হাতে বা রাজ পরিবারের হাতে চলে যায়। তো এটা আর কোনো কোম্পানির হাতে থাকে না। আর এটা ছাড়া এই আইনে, এটাও বলা হয়েছে যে আমাদের এই আইন হওয়ার আগে ভারতে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হেড ছিল, তো তার যে পদটা ছিল সেটা হচ্ছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তো আগে আগে বলা হতো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এবং এই আইনে বলা হয়েছে যে এই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এই পদটিকে চেঞ্জ করে বা এই পদটির নাম চেঞ্জ করে এটার নাম করা হয় এই ভাইসরয়। তো এখানে যে কোশ্চেনগুলো পাওয়া গেল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে সমস্ত ক্ষমতা কবে হারিয়ে যায়, তো সেটি সঠিক উত্তর হবে এই ভারত সরকার আইন। আর গভর্নমেন্ট, গভর্নর জেনারেল, যদি কোশ্চেন আসে যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এই পদটি কবে ভাইসরয় পদে পরিবর্তিত হয়, তো সেক্ষেত্রেও সঠিক উত্তর হবে এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। তো প্রথম প্রথম যিনি গভর্নর, সরি, প্রথম যিনি এই ভাইসরয় হন তিনি হচ্ছে লর্ড ক্যানিং। তো যাই হোক, পরের প্রশ্ন, 3বারের অলিম্পিয়ান পিটি ঊষা 4টি ইভেন্ট
যেমন 200 মিটার দৌড়, 400 মিটার দৌড়, 400 মিটার বাধা বা 400 মিটার হার্ডেল দৌড় এবং 1600 মিটার এশিয়ান গেমসের রেকর্ড ভেঙেছেন মানে কোন অলিম্পিক খেলাতে? তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে 1986। অপশন নাম্বার 3, 1986 সালে সিউলে যে অলিম্পিক খেলাটি হয়েছিল সেখানে। পরের প্রশ্ন, তেলাইয়াবাদ বা তিলাইয়াবাদ এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো এটি ভারতের অপশন নাম্বার 2 ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। তিলাইয়াবাদ এটি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। আচ্ছা, তিলাইয়াবাদ এটি কোন নদীর ওপর অবস্থিত? তো তিলাইয়াবাদ এটি এই বরাকর নদীর ওপর অবস্থিত। আচ্ছা, ঝাড়খণ্ড এই ঝাড়খণ্ডের ক্যাপিটাল বা রাজধানী শহর কোনটি? এটি হবে রাঁচি। আর বর্তমান গভর্নর আছেন সন্তোষ গাঙ্গওয়ার আর চিফ মিনিস্টার আছেন হেমন্ত সোরেন। নেক্সট, নিচের কোনটি ভারতের কন্টিনজেন্সি ফান্ডের বৈশিষ্ট্য নয়? তো এখানে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে। তো কোশ্চেনে এটাই বলা হয়েছে যে কোনটি কন্টিনজেন্সি বা জেন্সি ফান্ডের বৈশিষ্ট্য নয়। তো এখানে 267 নম্বর ধারার অধীনে প্রতিষ্ঠিত, এটি একদম সঠিক। এই কন্টিনজেন্সি ফান্ড এটি 267 নম্বর ধারাতেই বলা হয়েছে। ভারতের রাষ্ট্রপতির পক্ষ থেকে জারি করা হয়, এটাও সঠিক। জরুরি অবস্থার জন্য, এটাও সঠিক। তো এই রাষ্ট্রপতির ভাতা এবং ভাতা এর অধীনে চার্জ করা হয়, এটা ভুল। তো এখানে কোনটি এই কন্টিনজেন্সি ফান্ডের বৈশিষ্ট্য নয়? সঠিক উত্তর হবে অপশন নাম্বার 4। A contingency fund is a reserve of money to set aside to cover আনএক্সপেক্টেড এক্সপেন্সেস, মানে ওই জরুরি অবস্থাকালীন যে ফান্ড থেকে টাকা নিয়ে রাষ্ট্রপতি সেই সমস্যার মোকাবিলা করে, তো সেটাকেই বলা হয় কন্টিনজেন্সি ফান্ড। যাক, বোঝা গেল? ঠিক আছে, পরের প্রশ্ন, নিচের কোন বিখ্যাত ভারতীয় সঙ্গীতজ্ঞের আত্মজীবনীর শিরোনাম মাই লাইফ মাই মিউজিক? তো মাই লাইফ মাই মিউজিক এটি হচ্ছে এই পণ্ডিত রবিশঙ্কর, এনার আত্মজীবনীর নাম। তো এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার 4 পণ্ডিত রবিশঙ্কর। এই পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? তো ইনি যুক্ত ছিলেন এই সেতার। পণ্ডিত রবিশঙ্কর ইনি সেতার বাদ্যযন্ত্রটির সাথে যুক্ত ছিলেন। আচ্ছা, এছাড়াও এই শিবকুমার শর্মা ইনি সন্তুর বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন। জাকির হোসেন, প্রায় সবাই জানি, জাকির হোসেন তবলা, বিসমিল্লাহ খান ইনি হচ্ছে সানাই। পরের প্রশ্ন, ফেব্রুয়ারি 2023 অনুযায়ী কে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী? তো 2023 অনুযায়ী, তো এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার 3 নীতিন গাডকারি। তো বর্তমানে এটা চলছে 2025। তো বর্তমানে এই কেন্দ্রীয় সড়ক পরিবহন বা মহাসড়ক মন্ত্রী আছেন ইনি নীতিন গডকরি, ইনিই আছেন বর্তমান কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী। আচ্ছা, এছাড়া এই ধর্মেন্দ্র প্রধান ইনি কি আছেন? তো ধর্মেন্দ্র প্রধান ইনি আছেন বর্তমান শিক্ষামন্ত্রী বা এডুকেশন মিনিস্টার। আর এই মনসুখ মান্ডভিয়া ইনি আছেন লেবার আর এমপ্লয়মেন্ট মিনিস্টার, মানে শ্রম আর এমপ্লয়মেন্ট মানে শ্রম, ব্যাস এটাই, লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট মিনিস্টার আছেন এই মনসুখ মান্ডভিয়া। আর অশ্বিনী বৈষ্ণব আমরা সবাই জানি ইনি বর্তমান রেলমন্ত্রী আছেন। পরের প্রশ্ন, কে ভারতীয় ইউনিয়নের কার্যনির্বাহী বিভাগের অধীনে পড়ে না? কার্যনির্বাহী বিভাগ, তো কার্যনির্বাহী বিভাগ
এটা বাংলাতে একটু বুঝতে প্রবলেম হবে, তো এটাকে আমরা যে বলি এক্সিকিউটিভ। ইউনিয়নের যে এক্সিকিউটিভ ডিভিশনটা আছে সেটাকেই বাংলায় কার্যনির্বাহী বিভাগ বলা হয়। তো এটির অধীনে আছে মন্ত্রিপরিষদ, রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী। তো কার্যনির্বাহী বিভাগের মধ্যে যেটা পড়ে, রাষ্ট্রপতি পড়ে, উপরাষ্ট্রপতি, প্রাইম মিনিস্টার আর কাউন্সিল অফ মিনিস্টার বা মন্ত্রীগণ এবং অ্যাটর্নি জেনারেল। তো এই পাঁচজন বা পাঁচটি বিভাগের লোক এই কার্যনির্বাহী বিভাগের মধ্যে পড়ে। তো এখানে যেটা কোয়েশ্চেন বলেছে যে ভারতীয় ইউনিয়নের কার্যনির্বাহী বিভাগের অধীনে পড়ে না, তো এখানে সঠিক উত্তর হবে এই অপশন নাম্বার 3, ভারতের প্রধান বিচারপতি। তো ভারতের প্রধান বিচারপতি ইনি পড়েন হচ্ছে জুডিশিয়াল বিভাগ, জুডিশিয়াল বিভাগের মধ্যে পড়ে। আচ্ছা, আমাদের যে সরকার, অ্যাকচুয়ালি সরকার তিনটে শাখায় বিভক্ত, যেটা হচ্ছে এই কার্যনির্বাহী বিভাগ বা এক্সিকিউটিভ, ইউনিয়ন এক্সিকিউটিভ, আর আছে ইউনিয়ন লেজিসলেটিভ, আর আছে এই জুডিশিয়াল বিভাগ। তো জুডিশিয়াল বিভাগটা কম বেশি নাম থেকেই বোঝা যাচ্ছে যে বিচার বিভাগীয়, যেমন সুপ্রিম কোর্ট, হাইকোর্টের জাজ বা আদার্স লোকজন, এরা সবাই জুডিশিয়াল বিভাগের মধ্যে পড়ে। আর কার্যনির্বাহী বিভাগের মধ্যে পড়ে এই প্রাইম মিনিস্টার মানে মুখ্যমন্ত্রী, আরও অন্যান্য যে মন্ত্রী, মুখ্যমন্ত্রী বলছি, প্রধানমন্ত্রী, আরও অন্যান্য যে মন্ত্রী আছে তারা, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি আর অ্যাটর্নি জেনারেল, এরা হচ্ছে এই কার্যনির্বাহী বিভাগের মধ্যে পড়ে। আর লেজিসলেটিভ বিভাগ, এই লেজিসলেটিভ বিভাগের মধ্যে পড়ে আমাদের আপার হাউস, লোয়ার হাউস, মানে লোকসভা রাজ্যসভার যে মেম্বার সবাই এই লেজিসলেটিভ বিভাগের মধ্যে পড়ে। পরের প্রশ্ন, নিচের কোন নৃত্যটি গোয়াতে গণেশ চতুর্থীতে পরিবেশিত হয়? তো গোয়াতে গণেশ চতুর্থীতে পরিবেশিত হয় নৃত্যটি হলো অপশন নাম্বার 3, ফুগদি। এটি এই গোয়াতে গণেশ চতুর্থীতে পরিবেশিত হয়, ফুগদি এই নৃত্যটি গোয়াতে গণেশ চতুর্থীতে পরিবেশিত হয়। তো গোয়া ভারতের সব থেকে ছোট স্টেট, গোয়া এটি হচ্ছে ভারতের সব থেকে ছোট স্টেট। তো গোয়ার বর্তমান গভর্নর আছেন PS শ্রীধরন পিল্লাই, আর বর্তমান CM আছেন বা চিফ মিনিস্টার আছেন প্রমোদ সাওয়ান্ত, যিনি একদম বিজেপি লিডার। পরের প্রশ্ন, আচ্ছা আগেরটা এই গোয়ার রাজধানী হচ্ছে, গোয়ার রাজধানী হচ্ছে পানাজি। নেক্সট, কোন অলিম্পিক গেমে ভারত একটি শুটিং ইভেন্টে প্রথম অলিম্পিক পদক পায়? তো ভারত শুটিং ইভেন্টে প্রথম অলিম্পিক পদক পায়, তো এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার 3, এথেন্স 2004। 2004 সালে এথেন্সে যে অলিম্পিক গেমটি হয়েছিল সেখানে শুটিং ইভেন্টে ভারত পদক পায়। তো 2004 সালে প্রথম পদক পায় ভারত। আর যিনি পদকটি পান তার নাম হচ্ছে এই রাজ্যবর্ধন সিং রাথোর। ইনি হচ্ছে প্রথম অলিম্পিক গেমসে পদক পান ইন্ডিয়া থেকে। আর যদি কোশ্চেন আসে যে প্রথম সোনা পায় কে, কত সালে, মানে অলিম্পিক গেমসে প্রথম সোনা জয়লাভ করে কে, তো সেক্ষেত্রে সঠিক উত্তর হবে এই অভিনব বিন্দ্রা, যিনি 2008 সালে অলিম্পিক গেমে এই গোল্ড মেডেল জেতেন। পরের প্রশ্ন, যখন একটি নদী একটি নিচু সমভূমিতে পৌঁছায় তখন এটি মাটির ক্ষয় এবং জমা অব্যাহত রাখে। তো নিচু সমভূমিতে গেলে ক্ষয় আর জমা বা গঠন দুটোই অব্যাহত থাকে বা দুটোই চলতে থাকে। এই উভয় কারণের ফলস্বরূপ আরেকটি নদী প্রণালী গড়ে ওঠে। তো ক্ষয় বহনের ফলে আরেকটি নদী প্রণালী গড়ে ওঠে এবং পরে এটি প্রধান নদী থেকে বিচ্ছিন্ন হয়ে ইউ আকৃতির হ্রদ সৃষ্টি করে। এটিকে বলা হয়, কি বলা হয় এটিকে?
তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার 4, একটি অক্সবো রথ। একটি অক্সবো রথ। আচ্ছা, এই অক্সবো রথ যেটিকে আমরা বাংলায় বলি অশ্বক্ষুরাকৃতি রথ। ইউ আকৃতি, ইউ আকৃতি থাকলে এটিকে বলা হবে অশ্বক্ষুরাকৃতি রথ। নেক্সট, ফা হিয়েন, সরি এখানে সিএন হয়ে গেছে, ফা হিয়েন একজন চীনা বৌদ্ধ তীর্থযাত্রী, যিনি কোথা থেকে স্বদেশে মানে নিজের দেশে ফিরে যাত্রা শুরু করেছিলেন। তো ফা হিয়েন ইনি শ্রীলঙ্কায় গেছিলেন। তো ইনি কোথাকার তীর্থযাত্রী? ইনি ছিলেন চীনে। তো ইনি কোথা থেকে আবার নিজের দেশে যাত্রা শুরু করেছিলেন? তো সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন নাম্বার 1, বাংলা। ইনি বাংলায় এসেছিলেন, সেখান থেকে আবার চীনে ফিরে যান। পরের প্রশ্ন, লন্ডনে ব্রিটিশ সরকার কর্তৃক প্রথম রাউন্ড টেবিল বৈঠক কত সালে শুরু হয়, বা প্রথম রাউন্ড টেবিল সম্মেলন কবে শুরু হয়? তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার 3, নভেম্বর 1930। প্রথম রাউন্ড টেবিল বৈঠক হয়েছিল নভেম্বর 1930। আচ্ছা, এই গোল টেবিল বৈঠক বা রাউন্ড টেবিল বৈঠক বা সম্মেলন টোটাল কতগুলো হয়েছিল? তো টোটাল হয়েছিল 3টে। প্রথমটি হয়েছিল এই 1930 সালে নভেম্বর মাসে। সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স, এটাও লন্ডনে হয়েছিল, যেটা 1931 সালে হয়েছিল, এটা লন্ডন হয়েছিল বলেইছি। আর তৃতীয় রাউন্ড টেবিল বৈঠক যেটা এই 1932 সালে, তাহলে 1930 সালে প্রথম রাউন্ড টেবিল বৈঠক, 1931 সালে দ্বিতীয় রাউন্ড টেবিল বৈঠক এবং 1932 সালে তৃতীয় রাউন্ড টেবিল বৈঠক। এই 3টে রাউন্ড টেবিল বৈঠক হয়। পরের প্রশ্ন, খাবারে ফাইবারের ভূমিকা নিচের কোনটি? খাবারে যে ফাইবার থাকে তার ভূমিকা কোনটি? তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন নাম্বার 1, হজম ও অন্ত্রের নিয়মিততা বজায় রাখে। হজম ও অন্ত্রের নিয়মিততা বজায় রাখে। আচ্ছা, এই ফাইবার জাতীয় ফুড এগুলো কি কি? এটা হতে পারে বাদাম, যে কোনো ফল, শাক সবজি, এগুলো হচ্ছে এই ফাইবার জাতীয় ফুড। তো যেগুলো খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় এবং শরীরকে সুস্থ রাখে বা শরীর চলাচলটাকে অব্যাহত রাখে। পরের প্রশ্ন, ললিতা জে রাও ইনি নিচের কোন ঘরানার সঙ্গে যুক্ত? তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার 3, আগ্রা ঘরানা। ললিতা জে রাও ইনি আগ্রা ঘরানার সাথে যুক্ত ছিলেন। পরের প্রশ্ন, নিচের কোনটি ভারতীয় সংবিধানের একক বৈশিষ্ট্য? তো ভারতীয় সংবিধান, যেটি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান, তো এই ভারতীয় সংবিধান এর একক বৈশিষ্ট্য হচ্ছে অপশন নাম্বার 2, একক নাগরিকত্ব। নেক্সট, রাজতরঙ্গিনী কাশ্মীরের রাজাদের একটি প্রাণবন্ত বিবরণ। রাজতরঙ্গিনী যেটা কাশ্মীরের রাজাদের একটি প্রাণবন্ত বিবরণ, এটি কোন ভাষায় রচনা করেছিলেন? কে রচনা করেছিলেন? কলহন। তো এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার 3, সংস্কৃত ভাষায়। তো রাজতরঙ্গিনী যেটা এই সংস্কৃত ভাষায় লেখা ছিল। আচ্ছা, রাজতরঙ্গিনীর লেখক হচ্ছে এই কলহন। আচ্ছা, আরো একটা কোশ্চেন আছে যে এই কাশ্মীরের ইতিহাস কোন গ্রন্থ থেকে পাওয়া যায়? তো সেক্ষেত্রেও সঠিক উত্তর হবে এই রাজতরঙ্গিনী। তো রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে কাশ্মীরের ইতিহাস পাওয়া যায়। পরের প্রশ্ন, নিচের কোন বিকল্পটি কলাম এর সাথে কলাম বি মানে এটাকে মেলাতে বলছে? দেখ, এই যে কাটল ফিশ, এটা মিলবে অপশন নাম্বার সি, সেপিয়া। সিলভার ফিশ, এটা মিলবে এই লেপিসমা। ডেভিল ফিশ, যেটা মিলবে হচ্ছে অপশন নাম্বার এ এর সাথে। আর ক্যাট ফিশ, সরি ডেভিল ফিশ, তাই তো ডেভিল ফিশ, ও মিস্টেক।
ডেভিল ফিশ যেটা মিলবে হচ্ছে এই মবুলা এর সাথে, আর ক্যাট ফিশ যেটা মিলবে হচ্ছে সিলার ফর্মস বা সিলোরি ফর্মস এর সাথে। তো এক্ষেত্রে যদি অপশন থাকতো যে মানে অপশনগুলো এইভাবেই থাকবে, আই এর সাথে মিলছে ডি, কমা আই এর সাথে মিলছে সি, এর সাথে মিলছে বি, আর এই আইভি এর সাথে মিলছে এ। তো অপশন থাকলে এটা হবে সঠিক। আচ্ছা, এই ক্যাট ফিশ, সিলভার ফিশ, ডেভিল ফিশ বা কাটল ফিশ, যাই হোক, এইগুলো যদি ছবি দেখতে চাও তো ক্রোমে গিয়ে এই যে ফ্রম সায়েন্টিফিক নেমগুলো আছে এগুলোতে টাইপ করলে এগুলো ফটো এমনি দেখতে পাবে। দেখে যদি মনে রাখার সুবিধা হয় তাহলে দেখেই মনে রেখো। পরের প্রশ্ন, সুলতান ঘড়ির সমাধিটি, যেটি দিল্লির কুতুব মিনারের পশ্চিমে অবস্থিত, এটি মাটির নিচের কবর কক্ষটি, মানে যে সমাধি ছিল তার মাটির নিচে যে কবর কক্ষটি আছে সেটি কেমন আকৃতির? তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন নম্বর 4, অষ্টভুজাকার। তো সুলতান ঘড়ির যে কবরটি ছিল তার কবর কক্ষটি কেমন আকৃতির সেটি হবে এই অষ্টভুজাকার। পরের প্রশ্ন, দ্য ক্লাইমেট দ্য ক্লাইমেট স্মার্ট সিটিজ অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্ক 2.0, এটি ভারত জুড়ে কতগুলি শহরের মূল্যায়ন করে? ভারত জুড়ে কতগুলি শহরের মূল্যায়ন করে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার 4, 100টি শহরের বা 100টি সিটি এর মূল্যায়ন করে। যাই হোক, এই পর্যন্ত। তো থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। এর আগে আমি আরো 4টে ভিডিও বানিয়েছি। তো দেখো, পরিষ্কার একটা কথা যে অফলাইন পড়ানো আর অনলাইন পড়ানো, তো অনলাইনে একটু প্রবলেমই হচ্ছে পড়াতে। যাই হোক, সাপোর্ট করো, চেষ্টা করবো আরো ভালো ভিডিও দেওয়ার জন্য। যাই হোক, ঠিক আছে, টাটা।